একটা ভালো কুর্তি পর। কি এটা? ধুর, বিয়ে বাড়ি যাচ্ছি নাকি? তাহলেই বা ডাক্তারখানায় আবার সাজগোজ? সেটা বলিনি। দেরি হচ্ছে, তুই চল। আর শোন, ওখান থেকে বেরিয়ে সাউথ সিটি যাব, ঠিক আছে? শপিং? আর মোমো। ঠিক আছে, দাঁড়া, বোজোকে একবার বলে আসি। তুই নাম, আমি আসছি। ট্যাক্সি বলাই ছিল। বাড়ির সামনেটাতে এসে হাজির সে। প্রথম গন্তব্য মিস্টার জানা। পুরনো ফাইল আর ওর সব টেস্টের রিপোর্ট ও বাড়ি থেকে এনে দিয়েছে প্রবাল। গুছিয়ে নিতে হয়েছে সেই সব। ট্যাক্সিতে আধ ঘন্টার মধ্যেই স্পর্শ। ঝা চকচকে রিসেপশনের মেয়েটা সাবলীলভাবে সামলাচ্ছে সব। ফোন অ্যাটেন্ড থেকে শুরু করে পেশেন্টদের সাথে কথা বলা সবেতেই একটা চমক। বেশ গোছানো আর বড়সড় রিসেপশন রুম। নরম গদিওয়ালা সোফা পরপর দুটো, তাতে বসে আছে সুখী জীবনের অতৃপ্তির চোখের মানুষগুলো। ইনডোর প্ল্যান্ট পেল্লাই অ্যাকোরিয়াম, ছোট মিউট করা এলইডি ফলস সিলিং, এর নিচে বেশ আড়ম্বরপূর্ণ সাজে ঢাকা। এক্সকিউজ মি, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টর জানার কাছে। নামটা ম্যাম? জয়িতা। ইয়া ম্যাম, স্যার ইজ অন দ্য ওয়ে। ইউ প্লিজ সিট দেয়ার, আই উইল কল ইউ। প্রমিতা আগেই এসে বসেছে সোফায়। সেন্ট্রাল এসির ঠান্ডা আর সাথে বেশ তরতাজা একটা রুম ফ্রেশনারের গন্ধে বেশ একটা আরামের আমেজ। এরপর নির্ধারিত সময়ের বেশ খানিক পরে এলেন ডাক্তার। তারপর চেম্বারে ডাক পড়ল 4 নম্বরে। পুরনো হিস্ট্রি শুনলেন, দেখলেন আগেকার রিপোর্ট। ইফ ইউ আর ইকোনমিক্যাল সাউন্ড দেন আই মাস্ট সাজেস্ট ফর IVF অ্যাসব। মেডিসিনে কিছু? নো, আর অন্যান্য কিছু করলে টাইম ওয়েস্ট। তবে IVF এর সাকসেস রেশিও কিন্তু 30%। আরও কিছু ইম্পর্টেন্ট কথার পর বেরিয়ে আসে জয়ী। ডক্টর জানার মধ্যে একটা কাট ব্যাপার আছে। সোজা সাপটা কথা বলেন। যেটুকু প্রথম দফায় আলোকপাত করা যায় তাতে মনে হয়নি ইনি ব্যবসায়ী ডাক্তার। সোজাসুজি বলেছেন সত্যিগুলো। আগের অভিজ্ঞতা অন্য কথা বলছে জয়ীর। সাউথ সিটি তো? যাবি কি? লেট হয়ে যাবে না তো? একেবারেই না, চল। কয়েকটা কুর্তি আর বোজো টি শার্ট কিনল জয়ী। প্রবাল আর উৎপলের জন্য ক্যাজুয়াল শার্ট। এরপর সোজা মোমো প্লাজা। এখানকার মোমোর একনিষ্ঠ ভক্ত ছিল জয়ী। কতবার এসেছে এখানে, আজ দিদির সাথে প্রথমবার। এক একটা সম্পর্কের এক একটা নিজস্বতা আছে। জয়ী আর প্রমি দুজনেই তার কদর বোঝে, তাই নির্ভরশীলতা অনেকখানি। মা চলে যাওয়ার পর শূন্যস্থানের অনেকটাই ভরাট করেছে দিদি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7টা হয়ে গেছে। এসে চমক, উৎপল আর প্রবাল এসে গেছে স্ব কর্মজগৎ থেকে। রান্নাঘরে ঝড় তুলে তৈরি করেছে গরম গরম চা আর সাথে মুড়ি ভাজা। তার সঙ্গদে বাদাম, নারকেল আর পাঁপড় ভাজা। বেশ বড় সড়ো একটা গভীর বাটিতে তাদের ফেলে ছড়িয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। জবরদস্ত খানা, কি বলো? উফ, অনেক দিন পরে এমন খেলাম। নিজের হাতটা বিশ্রাম চাই, কিন্তু কই আর পায়। এই তো প্রতিনিন্দা শুরু করে দিলে। আজ তো বানালাম, রোজ কি আর হয়, কি বলো প্রবাল? থাক শালিকে ইমপ্রেস করার জন্য তোমার এসব চাল। ফিচকি হেসে প্রমিতা তাকিয়ে নিল একবার প্রবালের দিকে। বেশ জমে উঠেছে আসর। কথা চালাচালি আর মুখরোচক সান্ধ্য খাবার দুই একাত্ম হয়ে উঠেছে জলসায়। বোজো একবার উকি মেরে চলে গেছে পড়তে। নির্ভেজাল আড্ডায় ধুয়ে যাচ্ছে রোজকার একঘেয়েমি। নিজেদের চাকরি বাকরির অবস্থা, পলিটিক্স, সিনেমা, ছেলেবেলা সাঁতরাচ্ছে আলোচনায়। প্রবাল একটু চুপচাপ গোছের মানুষ। মুখের স্মিত হাসিটুকু আর টুকটাক কথায় অস্তিত্ব প্রমাণ করে যাচ্ছে। অন্যদিকে উৎপল একাই ছক্কা হানছে বারবার। বোজো আয়, আজ পড়তে হবে না আর। এই দেখ, তোর মা নাকি একবার লুকোচুরি খেলতে গিয়ে পানা পুকুরে পড়ে গিয়েছিল, শুনে যা সেই গল্প। তোমরা ছোটবেলায় খুব খেলাধুলো করতে, তাই না? তা করতাম। জয়ী আর আমি আমাদের উঠোনে কত খেলা করেছি। এক্কা দোক্কা, কুমির ডাঙা, চুকিতকিত, আরও কত। কেন রে, মামা বাড়ির কথা মনে নেই? সেই খড়ে নদীতে ডুব সাঁতার, আর নিচের সেই বড় বড় শ্যাওলাগুলোকে সাপ ভেবে ভয় পাওয়া। সত্যি আজ ভাবলে ভয় হয়, কিন্তু তখন কি উদ্দামতা, তাই না বল? একদম। তারপর সেই চাটনি নিয়ে আমাদের দুই বোনের সে কি ঝগড়া। দিদি তাড়াতাড়ি নিজেরটা শেষ করে আমারগুলোর দিকে তাকিয়ে লোভ দিত। সেই বাঞ্ছা কাকুর দোকান, আর সেখানে বিশাল এক ফ্ল্যাট হয়েছে। হারিয়ে গেছে সেই সব দিন। বাবার পাঞ্জাবির পকেট থেকে খুচরো পয়সা পড়ার আওয়াজ পেয়েই আমাদের ছুটে আসা, আর কুড়িয়ে মাটির ভাঁড়ে জমিয়ে রাখা।
মনে আছে আমরা প্রত্যেকবার গঙ্গা পুজোয় পয়সার ঘট কিনতাম? তুই লাল লাল ভাঁড় কিনতি আর আমি কখনো মাছ কখনো বা নারকেল। আর তারপর পুজোর আগে আগে সেগুলো ভেঙে দেখি কার কত হয়েছে, সেই দিয়ে চুলের ফিতে টিপ আর কত কি। হারিয়ে গেছে ওরা। ঘড়ির কাঁটা 10 ছুঁই ছুঁই, হেলদোল নেই কারো। এমন মুহূর্ত ওরা ভীষণ দামি, পিছিয়ে পড়া অতীতের কবর খুঁড়ে মণিমাণিকের সন্ধান দেয় আর ভিজিয়ে দেয় অনাবিল আনন্দে। মাথার ওপর উপুর হয়ে আছে প্রকাণ্ড এক নীলচে আকাশ। তুলোর মতো ছেঁড়া ছেঁড়া মেঘগুলো এদিক ওদিক খেলে বেড়াচ্ছে প্রাণ খুলে। একাদশীর চাঁদটা বেশ জমিয়ে বসে। ছাদের পশ্চিম দিকটায় জমাট হয়ে আছে মন খারাপের তারারা। আজকাল এমন একা থাকতে আর একটা অস্তিত্বের অনুভবকে উপভোগ করে গান গাইতে ভীষণ ভালো লাগে। জীবনের ডালপালায় ভ্রমর আসে তখনই। ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিয়ে নিচে নামে জয়ী। সন্ধে হবার মুখটাই আজ ঘুমিয়ে পড়েছিল জয়ী। ছেঁড়া ছেঁড়া ঘুমটা কাটতেই দৌড়ে ছাদ। তারপর প্রেমে পড়া একটা সুন্দর সন্ধে এসে জাপটে ধরে জয়ীকে। গুচ্ছের কাজ পড়ে আছে এখনো। দীর্ঘদিনের অনুপস্থিতিতে ঘরের হাল বেহাল। চটজলদি গুছিয়েছে কাল দিদির বাড়ি থেকে এসেই। আসার সময় ভারী মন কেমন করছিল জয়ীর। অনেকদিন পর এমন ভাবে ছিল দিদির কাছে। ছেলেবেলায় এমনটা হতো মামা বাড়ি থেকে ফেরার সময়। হালি শহরের সে 1.5 তলা মামা বাড়ি আর গরমের ছুটির দিনগুলো। মা আর 2 বোন 1 সপ্তাহ দারুণ মজা করে ফিরত। ফেরার দিন গুমোট মেঘ জমত জয়ীর মনে। আর কয়েকটা দিন থেকে জানা, না রে, তোর জামাইবাবু একা আছে, এদের পড়াশোনা। মা আর মামার কথা শুনে জয়ীও বায়না ধরত খুব। মামাতো ভাইদের সাথে সারাদিন হই হই, খোকো আর দাঁড়িয়া বান্ধা ওখানেও শেখা। দুপুরে খেয়ে দে লুডো আর জোড়াগুটিতে খাওয়া খাই। রাতের দিকে আবার তাস, রংবেলান্তি কলব্রিজ খেলতে খেলতে কখন যে রাত হয়ে যেত। মা আর মামির যৌথ চিৎকারেও পরাজিত হতো না তখন খেলা। মামির হাতে বানানো আমসত্ত্ব ছিল অমৃত। বাড়ির পেছনের বাগানের লুকোচুরি আর ধাপ্পা কখন যে হারিয়ে গেল সময়ের নিয়মে আজ ভাবলে মনটা কেমন হয়ে যায়। কিন্তু বরাদ্দ সময়ের পর আর থাকা হতো না। বাড়ি ফিরে হোমওয়ার্ক আর স্কুলে চাপা পড়তো না সেই সব হুজুগে মজাগুলো। বেশ কয়েকদিন থিতিয়ে থাকার পর স্মৃতিগুলো পালিয়ে যেত। রান্নাঘরে ঢোকে জয়ী, বলা ভালো কিচেনে। পুরোটাই মডিউলার ফ্ল্যাটের কিচেনটা। সব রকম সুবিধা দিয়ে সাজিয়েছে কিচেনটাকে। রাতে আছে ওবেলার মাছ আর মসুর ডাল। আটা মেখে গেছে মনির মা। প্রবাল ফিরলেই গরম গরম রুটি বানাতে হয়। কিন্তু মাছ আর ডাল কোনোটাই রুটির সাথে যাবে না। অগত্যা বেগুন ভাজার জন্য কুটে ফেললো একটা বেগুন। অন্যমনস্কতার জন্য কেটে গেল ফট করে। একটু চিনি দিতেই রক্ত একদম বাধ্য ছেলে। আজকাল প্রবালের ফিরতে বেশ দেরি হয়। কোনো কোনো দিন রাত 10টাও বেজে যাচ্ছে। কাহাতোকার টিভি দেখে সময় পেরোনো যায়। অবশ্য জয়ী এখন ওয়েব সিরিজের একনিষ্ঠ ভক্ত। চকচকে প্লট আর টানটার প্লট সাথে ঝকঝকে তুখোর অভিনয়ে ডুবে যায় জয়ী। কয়েকদিন আগেই শেষ করেছে আউট অফ লাভ। বক্তব্যটা দারুণ মন কেড়েছে জয়ীর। ভালোবাসার রং সবসময় লাল হয় না, সাদা ফ্যাকাশে রঙেও লাল খুঁজে পাওয়া যায়। কলিং বেলের আওয়াজ হতে চিন্তায় তাল কেটে যায় জয়ীর। প্রবাল ফিরেছে। চা দেব কি? না, ছাড়ো, ডিনারে দেরি হয়ে যাবে। ওকে। মাথাটা ধরে আছে খুব। যা বলবে পরিষ্কার করে বললেই তো হয় প্রবাল। এই কুণ্ঠা আর জড়তা আমার ভালো লাগে না। করো 1 কাপ চা। আমি ভাবলাম তোমার দেরি হয়ে যাবে তাই। আমি অন্যদের মতো ফাস্ট নই ঠিকই, বাট ইট ডাজ নট মিন যে অফিস ফেরত বরকে 1 কাপ চা করে দিতে পারবো না। আহা, এত রাগের কি হলো? সারাদিন অফিস গুতিয়ে ফিরলাম আর তারপর বিচ্ছিরি জ্যাম কাটিয়ে এতটা লেট। আমার মাথা ঠান্ডা আর তোমার মাথা গরম। বাকি কথা কম বলো না তুমি। শুনিয়ে দিলে যে সারাদিন ঘরে শুয়ে বসে থাকা হাউস ওয়াইফের মাথা ঠান্ডা রাখতে হয়। আমি টয়লেটে যাচ্ছি। আজকাল এমনটা হয় জয়ীর, খুব ডিপ্রেসড লাগে এরপর। জয়ী বুঝতে পারে এটা তার বলা ঠিক হয়নি, তবুও কেন বলে জানে না। আসলে নিজের খামতিগুলো একটা অবসাদের দলা হয়ে গলায় আটকে থাকে। সেগুলো অন্যের উপর চাপিয়ে বলে দেয় কথাগুলো। চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে প্রবাল। বেশ চিন্তিত দেখাচ্ছে ওকে। হালকা নীলচে আলোয় ধুয়ে যাচ্ছে প্রবালের উস্কো খুস্কো চুল। কি হয়েছে গো? ও কিছু না। আহা, প্লিজ বলোই না। সরি ওরম রিয়াক্ট করার জন্য। না না, তেমন কিছু নয়। ঠিকমতো প্রজেক্ট পাওয়াটা আজকাল একটা চাপ। এই প্রজেক্টটায় কাজ করার ইচ্ছে ছিল না, সেই নিয়ে একটু কথা কাটাকাটি। কার সাথে? সিনিয়র ম্যানেজমেন্ট। ছাড়ো। খেতে দেব?
দাও। একটা ফোন আসে প্রবালের। ভাষা ভাষা শব্দরা পরিষ্কার জানান দেয় অফিসেরই কারোর ফোন। কাজের ব্যাপারে প্রবাল ভীষণ খুঁতখুঁতে। বিয়ের পর থেকে 4টে কোম্পানি চেঞ্জ করেছে এখনো পর্যন্ত। রাতের খাবারের পর্ব চুকিয়ে বিছানায় শুয়ে পড়েছে প্রবাল। একটু আধটু মোবাইলে ঠোকাঠুকি চলছে রোজকার মতোই। মুখে নাইট ক্রিম মাখতে গিয়ে থমকেছে জয়ী। বলিরেখাগুলো বড্ড বেয়ারা। দামি রিঙ্কেল ফ্রিতেও বশ মানছে না। চুলে একটু ব্রাশ চালিয়ে বিনুনি বাঁধছে জয়ী। ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ে পাশে। অফিসের স্ট্রেস নিয়ে ঘুমিও না, সব ঠিক হয়ে যাবে। তুমি দিদিকে ফোন করেছিলে? না, আজ আর কথা হয়নি। ডাক্তার কবে আবার যাবে? ডিসিশন কি নিলে তুমি বলো। দেখো, টাকাটা তো কোনো ইস্যু নয়, শারীরিক কষ্টটার জন্য ভাবছি। আইভিএফ ইজ নট ইজি। আমি ওতে আর ভয় পাই না, আমি পাই মানসিক কষ্টটাকে, ফেইলিওরের কষ্ট। নেগেটিভ হয়ে এগিয়েও না জয়ী, তার চাইতে চলো অ্যাডাপশন নিয়ে নিই। বলছো? নিলেই হয়। সে তো লম্বা অপেক্ষা। এখন তো আবার অনলাইনে। কেন, কোনো এনজিও বা মিশনারিজ অফ চ্যারিটি? না। কারা বলে একটা সাইট হয় সেখানে। ও, তুমি দেখো কি করবে। আই অ্যাম ওপেন ফর অল। শুধু তোমায় হ্যাপি দেখতে চাই। আর নিজের জন্য বাবা হতে লোভ হয় না তোমার? সত্যি বলতে নয়, কখনো তেমনটা ফিলও হয় না। বাট তোমায় যখন দেখি একটু একটু করে কেমন শুকিয়ে যাচ্ছ, তোমার জন্য তখন মনে হয় একটা ছোট্ট শিশু আসুক। অবাক করলে প্রবাল, তুমিও হারিয়ে গেছো। সেই আগের প্রবাল, আগের জয়ী আমরা কেউই নেই আর, তাই না? পাল্টে যাওয়াটাই ন্যাচারাল। কথার আঁকিবুকিতে বয়স বাড়ে রাতের। দাম্পত্যের ম্যাচিউরিটিতে ভালোবাসা রং পায় অন্যভাবে। শাখা প্রশাখা পায় জীবনও। ফ্যান ফুল স্পিডে মাথার ওপর ঘুরছে সিলিং ফ্যান। ভবিষ্যৎ সাজানোর চেষ্টা আর অপচেষ্টায় ক্লান্তি আসছে কথোপকথনে। এবার ঘুমো, কাল আবার। মাথাটা এখনও ধরে আছে। জয়ীর আঙুল প্রবালের মাথায়। চুলে বিলি কেটে দিচ্ছে ভালোবাসার আঙুল। পথ পেরোচ্ছে সুখ আর অসুখের রাত নতুন ভোরের অপেক্ষায়। দুপুরের একটা নিজস্ব ঝিম ভাব আছে। রোদেলা রঙে কখনো সখনো আবার একটা তীব্র মাদকতাও থাকে সেই দুপুরের শরীরে। ভাদুরে রোদে শাড়িদের একটু সেকে নেওয়া বাঙালিদের রীতি। আজও তাই মেলে দিয়েছে তার বন্দি শাড়িদের বড় জানলার গ্রিলের খাজে খাজে। নীল, লাল, গোলাপি, সবুজ, হলুদ কি নেই তাতে। কচি কলাপাতা কাঞ্জিভরমটা বিয়ের পরের বছরের, মোহিনী মোহন থেকে কেনা। ফেরার পথে পা মচকে যাওয়া কেমন স্মৃতি উগরে দেয় ফেলে আসাদের। মরে যাওয়া মুহূর্তরা আবার জ্যান্ত হয়ে যায়। দূরে কোথাও একটা নাম না জানা পাখির ডাক একটানা নাছর। ঘরের ইনডোর প্ল্যান্টগুলোকে একটু জল খাইয়ে এবার আলমারি সাজাবে জয়ী। মায়ের কয়েকটা শাড়িও স্মৃতি ছড়িয়ে রাখে আজও। মেজ পিসির দেওয়া সেই টমেটো রঙের বালুচরি। মানুষ চিরদিন থাকে না, তবুও তাদের ঘিরে থাকা মুহূর্তগুলো কত সজীব। পাশের ফ্ল্যাটের বসুধার বাড়িতে কাল নিমন্ত্রণ। সাধের জন্য শুধু তার একারই ডাক পড়েছে। প্রথমটায় দোনামোনায় ছিল জয়ী। বাপের বাড়িতে কাটিয়েছে বসুধা এই সময়টা। গত পরশু এসেছে এখানে। প্রবাল, কি করব? বসুধার বাড়ি যাব দুপুরে? হ্যাঁ। একাই তো থাকো, যাবে না কেন? কি নিয়ে যাব? শাড়ি কিনতে যেতে ইচ্ছে করছে না। এক ফাঁকে একটু বেরিয়ে এসো। আজকাল তুমি ঘরেই থাকো। আর আগে বাইরের ধুলো ময়লা না খেলে পেটের ভাত হজম হতো না তোমার। এখন ভালো লাগে না বেরোতে, একটা ক্লান্তি লাগে। চিয়ার আপ, লাইফে অনেক কিছু করার আছে। যেটা ভালো লাগে সেটাই করো। কিছুই আর ভালো লাগে না। এমন করলে হবে না। আচ্ছা, কিছু জিনিসপত্র কিনতে হবে, তোমায় হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এক ফাঁকে গিয়ে কিনে এনো। ভালো রাখতে চাইছো? সেটাই স্বাভাবিক নয় কি? গত রাতের কথাগুলো জিয়ে রেখেছে জয়ীকে। প্রবালের জন্য একটা অন্যরকম অনুভূতি হয় জয়ীর। কেমন মায়া হয় বড় মাঝে মাঝে। একটা নির্ভেজাল সাদাসাপটা মানুষ যে তীব্র নয় কোনো আরোপে, যে মানুষটার মধ্যে চাহিদার গভীরতা নেই। একটা মানুষ যার কাছে জীবন একটা গতিময় নদীর মতো, যা হচ্ছে সেটাই ঠিক, এমনটাই মেনে নেওয়া একটা মানুষ। এদের কোনো অনুতাপ নেই, কোনো আফসোস নেই, কোনো হিংসে নেই। এরা ভালো কতটা থাকতে পারে তাতে প্রশ্ন থাকলেও ভালো রাখতে এদের কৃতিত্ব অনেকটা। ফোনটা হাতে নেয় জয়ী। রিংয়ের পরে ওই প্রান্তে। হ্যাঁ বলো জয়ী। বিজি? বলো না, এনি প্রবলেম? না না, এমনি। বলো, আমি চা খেতে নামছি এখনই, ফ্রি আছি, বলো। জয়ী জানে প্রবাল মিথ্যে বলছে, হয়তো জয়ীর কথা শোনার জন্য। মনটা ভালো লাগছে তাই। আজ আসবে তাড়াতাড়ি? আজ? শপিং যেতাম তাহলে একসাথে। তুমি রেডি থেকো তাহলে, আমি তুলে নেব তোমায়। কটায়? বেরোতে বেরোতে 6:30, ওই 7:30। আচ্ছা,
এরপর একটা সাজানো সন্ধে, CC2 বাড়ির কাছেই শপিং পর্ব চটজলদি সেরে আর সেলান বিরিয়ানিতে ডিনার সেরে বাড়ি। এমনটা আগেও হতো, এখন জয়ীরই ইচ্ছে করে না আজকাল। গাড়ি জানলা খোলা, হুড়মুড়িয়ে ঢুকে পড়া উড়ো হাওয়া খেয়ে নিচ্ছে একটা মৃদু ভালো লাগা। আজ একটা ফোন এসেছিল জানো? কার ফোন? স্পর্শ থেকে। ও, তারা দিচ্ছে? না না, ডক্টর জানা 1 মাস থাকবেন না, তাই জানানোর জন্য। উনি তো UK আর বাংলাদেশেও বসেন। কি ঠিক করলে জয়ী? দিদি বলছে একবার শেষ চেষ্টা কর, IVF করতে বলছে। তাই করো, মনের জোরটা খুব দরকার। তোমার নামটাই তো জয়িতা, এতে আমার হাত নেই, সবটাই ভাগ্য। কাল অফিসে প্রণয় বলছিল কারার ব্যাপারে। সে এক লম্বা লাইন। ওর 1 মাসতুতো বোন 2 বছর হয়ে গেল, এখনো পাইনি। সে কি এতদিন? বেবি গার্লের ডিমান্ড বেশি। অপশন চুজ না করাই ভালো তাহলে। নামো নামো, এসে গেছি। ব্যাগগুলো সব পেছনের সিটে আছে। এরপর সুন্দর কাটানো সন্ধ্যার ওমটুকু নিয়ে রাত, আর রাতের পর আবার একটা দিন। দুপুরে বসুধার ওখানে যায় জয়ী। ওর জন্য কিনেছে একটা সালোয়ার পিস, লাল হলুদের ফ্লোরাল প্রিন্টের। পরে জুতসই করে বানিয়ে নিতে পারবে বসুধা। বসুধাকে প্রথমটা চিনতেই পারেনি জয়ী, ভীষণ মুটিয়েছে একদিনে। সুন্দর লাগছে ওকে, একটা মামা স্নিগ্ধতা ওর শরীর জুড়ে। সবাই বেশ তোয়াজ করছে বসুধাকে। এই সময়গুলো যে কোনো মেয়ের কাছেই উপভোগ্য আর প্যাম্পার্ড হবার জন্য আদর্শ। জয়ী ছাড়াও নিমন্ত্রিত আরও অনেকেই, পারমিতা, সীমন্তী, আবিরা, অনুশ্রী, আরও মুখ চেনা কয়েকজন। রিচুয়াল হয়ে গেছে একটু আগেই। ইচ্ছে করে জয়ী এসেছে দেরি করে। বসুধার শাশুড়ি মা একগাল হেসে এগিয়ে এলেন জয়ীর দিকে। দেরি করলে কেন জয়ী? ওই একটা কাজ ছিল মাসিমা। ভালো আছেন তো? হ্যাঁ গো, ভালো তো এখন থাকতেই হবে। সেই তো, কত আনন্দের দিন এখন তার। বংশধর আসতে চলেছে ঘর আলো করে। উর্বর মুহূর্তরা সব সময় উজ্জ্বলই হয়। জয়ীর চোখের সামনে ভেসে ওঠে শাশুড়ি মায়ের মুখটা। তারও তো ইচ্ছে হয় সংসারে উত্তরাধিকারী আসুক। বিয়ের এত বছর পর কি থিতিয়ে গেছে চাহিদারা? নাকি পাছে জয়ী দুঃখ পায় তাই একটা অদৃশ্য আড়াল? কখনো আজও অবধি একবারের জন্য তো উনি বলেননি সন্তানের ব্যাপারে। এতটাই উদার মনস্কতা। কি জয়ী, কবে ফিরেছো তোমরা? মৃদুলাদির কথায় ঘোর কাটে জয়ীর। এই তো 1 মাস মতো হলো। ভালো আছো? না গো, ভালো নেই। শোনোনি কিছু? না তো, কি ব্যাপারে? আমার ছেলেটার অটিজম ধরা পড়েছে গো। তোমার ছেলে তো ছোট, কত বয়স? এই জুনে 6 হলো, মাইল্ড যদিও। ভালো লাগে না কিছু। ডাক্তার কি বলছে? এ রোগ সারে না, তবে এখন ছোট, তাই টাইম আছে হাতে অনেকটা। এই যা, কোথাও যেতে পারি না গো, ছেলের দেখভাল আর সংসার। যাব একদিন মৃদুলাদি। আচ্ছা এসো, আমি যাই। খাবো না গো, একটু দেখা করে গেলাম শুধু বসুধার সাথে। আচ্ছা ঠিক আছে। এরপর খেতে বসে জয়ী। পারমিতার অনুশ্রীরাও একই টেবিলে। তেমন একটা জোরদার বন্ধুত্বের সম্পর্ক নেই জয়ীর সাথে, তবে হাই হ্যালো তো আছেই। কেমন আছো? চলছে, তোমরা? ভালো গো, কালই তোমাদের দেখলাম রাতে। ও, CC2 গেছিলাম। এই বেশ ভালো আছো জানো তো, কি সুন্দর ঘুরছো ফিরছো। আর আমায় দেখো, রাত জেগে মেয়ের প্রজেক্ট আর ভোরে উঠে বরের রান্না, পুরো গর্তে চাপা পড়ে গেছি। না গো, এমনটা মনে হয়। আসলে আমরা কেউই সুখী নই। আমি ভাবি তোমরা ছেলেপুলে নিয়ে সুখে শান্তিতে আছো, আর তোমরা ভাবো আমার মতোরা। পাবদার ঝালটা দারুণ হয়েছে, প্রায় 3 রকম মাছ, দারুণ সুন্দর বাঙালি খাবারের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে। কথাবার্তায় কেটে যায় ভালোই দুপুরটা। পরিচিত অপরিচিত মানুষের সান্নিধ্যে আসা একটা দুপুর অনেক রঙের ছবি এঁকেছে আজ। সন্ধ্যার অন্ধকার নেমেছে চারদিকে। ফ্ল্যাটের আলোগুলো ভীষণ চকচকে। বসুধার সাথে একটা ছবি আছে জয়ীর মোবাইলটায়। বার কতক দেখেছে জয়ী ছবিটা। শ্যামলা রঙের বসুধার মুখটা কি উজ্জ্বল ছিল আজ। ওর উঁচু পেটটায় চোখ গেছে বহুবার জয়ীর। একটা পূর্ণতার চিহ্ন এখন ওই আধারটা। বেডরুমে এসে আয়নার সামনে দাঁড়ায় জয়ী। একটা কাপড় পেটের নিচে রাখলেও অমনি দেখায়। জয়ীরও সাজতে ইচ্ছে করছে বসুধার মতো, উচ্ছল আর উজ্জ্বল সাজ। হ্যালো, হ্যাঁ কে? আমি রচনাদি বলছি জয়ী, চিনতে পারছিস? রচনাদি? না ঠিক। আমি তোর দিদির বন্ধু রে, চন্দননগরে বাড়ি। এবার? ও রচনাদি, হ্যাঁ হ্যাঁ মনে পড়লো। সরি গো, কতদিন পর। কেমন আছো? আছি রে, ভালোই আছি। তো দিদির থেকে পেলাম নাম্বারটা। বলো। আমরা এখন লেক গার্ডেন্সে থাকি রে। আমার খুড়তুতো ভাসুর হচ্ছেন ডক্টর জানা। কথায় কথায় কালই জানলাম ট্রিটমেন্টে আছি সোনার আন্ডারে। হ্যাঁ গো, তবে এখনও শুরু হয়নি সেভাবে। আচ্ছা শোন, নিজের রিলেটিভ বলে নয়, ওনার মতো ডাক্তার খুবই কম হয়। দেশে ফিরলেই আমি কথা বলবো। তুই দেরি না করে IVF ট্রাই কর।
একদিন এসো না আমার ফ্ল্যাটে। হ্যাঁ রে, যাবো। ভালো থাকিস, নাম্বারটা সেভ করে রাখিস। শিওর, বাই। এই সেই দিদির সুন্দরী বান্ধবী রচনাদি। ক্লাস 11-এ পালিয়ে গিয়েছিল, তারপর অনেক ইতিহাস রচনার পর আবার ফিরে আসা। পড়াশোনা করে সুবোধ বালিকা হয়ে মা বাবার মুখোজ্জ্বল করা বড়লোক ছেলের সাথে বিয়ে। পরে শোনা যায় তার প্রেমিক আত্মহত্যা করেছিল। এই নিয়ে তখন পাড়ায় পাড়ায় ফিরত মুখরোচক সব খাট্টা মিঠা গল্প। মানুষদের জীবনটা যেন কেমন, আজকের বর্তমানটা একটু পরেই অতীত, আর ভবিষ্যৎটা ছুতে ছুতেই বর্তমানের ফাঁদে। তবুও নিজেকে ব্লেসড বলে মনে হয় জয়ীর। ভালোবাসার সম্পর্কে জারিত হতে কার না ভালো লাগে। জয়ী নিজেকে তৈরিও করছে আজকাল, আর ভেঙে পড়া নয়, এবার শক্ত হতেই হবে। জীবন একটাই, পাওয়া না পাওয়ার তুল্য মূল্যের বিচারে জীবনের সাফল্য বিফলতা ধার্য নয়। এক বুক আশার আলো নিয়ে এবার ঝাঁপ দিতেই হবে। রাতের আকাশটা আজ পুরোপুরি শীতের গন্ধ মাখা। এই সময়টা কেমন একটা যেন দুপুর গড়াতে না গড়াতেই কিপটে বিকেল, আর তারপরে ঝুপ করে নেমে আসা একরাশ অন্ধকার, তারপর স্নায়ুপথে না পাওয়াদের ভিড়। এমনভাবেই তো চলে যায় জীবনের আয়ুরেখা। জয়ী আজকাল নেগেটিভ ভাবনাগুলো এলেই তাড়িয়ে দেয়। কাল থেকে ভর্তি হচ্ছে ড্রাইভিং স্কুলে। প্রবাল বলছিল অনেকদিন ধরেই, এবার ইচ্ছেটায় রং মাখিয়েছে জয়ী নিজেই। একটা ভীষণ ব্যস্ত রুটিন চাই ওর, যাতে ফাঁকফোকর যেন না থাকে। ট্রিটমেন্ট শুরুর আগেই শিখে নেবে, এটাই নিজের কাছে নিজের টার্গেট। তারপর যা হবার হবে। একটা মাসের মধ্যে বয়ে গেছে। শীতের আমেজে জুবুথুবু আর হয় না এই শহর। বড়জোর মেরে কেটে 2 সপ্তাহ ব্যাস, তারপরে শীতের উড়ি উড়ি মনের পালানো পালানো ভাব। জয়ী ড্রাইভিং শিখে ফেলেছে, নিজের অটোমেশন গাড়িতে হাতও দিয়েছে বার দুয়েক। ড্রাইভিং লাইসেন্সের জন্য বরাদ্দ পরীক্ষায় পাশ করলে একটা স্বপ্ন পূরণ। ডক্টর জানাও এসে গেছেন কলকাতায়। রচনাদির সাথে বার দুয়ে কথাও হয়ে গেছে জয়ীর। একটা মনের জোর উপহার পেয়েছে এরই মধ্যে। প্রবাল এখন অনেকটাই আশাবাদী। আজ তাই ডাক্তারবাবুর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। দুজনেই এখন ডক্টর জানার চেম্বারে। ওয়েটটা 55-এ আনতে হবে ফার্স্ট অফ অল। একটা ডায়েট চার্ট দিয়ে দিলাম, ফলো ইট। বেশ কিছু টেস্ট আছে ফর ইউ বোথ। এগুলোর রেজাল্ট এলে তারপর ওকে। আচ্ছা ডক্টর, এরপর তো প্রচুর ইনজেকশনস নিতে হবে, আর দে অল উইদাউট সাইড এফেক্ট? একদম। তবে এত ইনজেকশনস নেওয়া তো মেন্টালি একটা প্রিপারেশন দরকার। সব কি এখানে এসে নিতে হবে? না না, কয়েকটা এখানে। রেস্ট অফ দেম ইউ ক্যান টেক ইন ইউর হোম। ওকে। এক্সারসাইজের ব্যাপারটা দেখতে হবে, সো ও দিনগুলো এখানে আসতে হবে। পিক আপ তারপর? আচ্ছা, ওটা কি ওয়ান টাইপ অফ ওটি? হ্যাঁ, আমরা ডিম কালেক্ট করে ফার্টিলাইজ করাবো টেস্ট টিউবে, তারপর আরেকটা ওটির মাধ্যমে পুশ। গট ইট। এই কাউন্টটা আপনাদের বলে দেওয়া হবে। 3টে 2টো 4টে যে কটাই হোক, আমরা 2টো ইউজ করব, বাকিদের প্রিজার্ভ করে রাখা থাকবে। ও আচ্ছা আচ্ছা, মানে পরে ফার্দার বেবি নিলে ওখান থেকে নেওয়া যাবে, তাই তো? এক্স্যাক্টলি। অ্যানুয়াল একটা চার্জ আছে। এগুলো সব পেপার ওয়ার্ক, আজই আপনাদের সব দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ ডক্টর। এরপর একরাশ উত্তেজনা বুকে চাপিয়ে দুজনের বাড়ি ফেরা। রাতে আমি তো ওটস, তোমার রুটি তো। আজ ছেড়ে দাও, কাল থেকে শুরু করো ডায়েট। সেটাই ভালো। আজ বরং ছাতুর পরোটা বানাই, এরপর আবার কতদিন পর খাবো কে জানে। অল্প তেলে ব্রাশ করা পরোটাগুলো খুব সুন্দরভাবে তাকিয়ে আছে জয়ীর দিকে। সস দিয়ে ওর ওপর কিছু একটা লিখেছে প্রবাল, বেস্ট অফ লাক। সকালে নরম রোদে ভেসে যাওয়া ঘরে একটা সুন্দর ধূপ জ্বালিয়েছে প্রবাল। জানলার পর্দাগুলো খেলছে নিজেদের মতোই। এখনও বিছানাতেই জয়ী। ব্যথা আছে হালকা, ঠিক হয়ে যাবে। একটা মলম আছে, আজ থেকে দেব। ইঞ্জেকশন এখন তো রোজ, তাই মলমটা কন্টিনিউ করা দরকার। আচ্ছা, স্নান হয়ে গেল? আমি ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়ব, অফিসে একটু কাজ আছে। ওকে। দেখি মনির মায়ের কদ্দূর। রান্নাঘর জুড়ে তখন মনির মায়ের রাজত্ব। পরোটা সেকে হটপটে চালান করছে অভ্যস্ত গতিতে। কচুর শাক পাশের ওভেনে প্রেসারে বন্দি। মশলাপাতির কৌটোগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে ওখানে। দাদাকে দিয়ে দেবো খাবার? হ্যাঁ দিচ্ছি আমি, তুমি দুপুরে রান্নায় ঢুকে যাও। টেবিলে সাজানো হয়ে গেছে ব্রেকফাস্ট, পরোটা, সাদা আলুর তরকারি আর মিষ্টি। জয়ীর জন্য ডালিয়ার খিচুড়ি আর পাঁপড় সেঁকা। চা ফ্লাস্কে আছে। মনির মা খুব যত্ন করে সামাল দেয় এই সময়টা। এরপর রান্নাবান্না সেরে গ্যাস মুছে চলে যাবে। একবেলার জন্যই আপাতত বরাদ্দ, পরে দরকার মতো দুবারে ডাক পড়বে তার। দুপুরের ভাতটা ক্যাসারলে রেখে দিয়ে যায় গুছিয়ে। এলাম, টেক কেয়ার। সাবধানে। ও আচ্ছা, মলয়ের টাকাটা আজ দিয়ে দিও। আর জানি ও খুব বিশ্বস্ত ভালো ছেলে, তবুও
মলয় এসে ঠিক সময় মতো দিয়ে যায় ইঞ্জেকশন। একা ফ্ল্যাটে নিরিবিলি দুপুরগুলোতে তা একটু ভয় করে বৈকি জয়ীর, কিন্তু ছেলেটা ভালো। এসেই হাঁক পেরে কথা বলে, দিদি চলে আসুন। এর পরের সোমবার আবার স্পর্শে যাওয়া, এক্সারসাইজ দেখার পালা। এগোচ্ছে দিন এভাবেই। জয়ের দিনগুলোতে ব্যথা শব্দটা যোগ হয়েছে নতুন, তবে সব ব্যথা ছাপিয়ে যায় তখন যখন একটা অনুভূতি আশাবাদী হয়ে খেলা করে তার সমস্ত মন জুড়ে। এক্সারসাইজের প্রপারেশন ঠিক আছে, নেক্সট বি প্রিপেয়ার ফর পিক আপ। ওকে ডক্টর। ক্লিনিকে এখন একাই যায় জয়ী। প্রবাল গাড়ি পাঠিয়ে দেয়, উত্তম পাড়ারই চেনাশোনা ড্রাইভার, সেই করে আনা নেওয়ার কাজ। জয়ীকে প্রথমে ড্রপ করে প্রবালকে পৌঁছে দেবে অফিস, তারপর জয়ীকে নিয়ে বাড়ি পৌঁছাবে উত্তম। এমনটাই ঠিক করা আজ। স্পর্শের রিসেপশনের নরম গদি সোফায় পাক্কা 40 মিনিট তাই অপেক্ষায় জয়ী। ছোট এলইডি জুড়ে ন্যাশনাল জিওগ্রাফিক মিউট হয়ে চোখ টানছে উপস্থিতির। দিদি এখানে অনেকদিন দেখাচ্ছেন? না, ওই 2 মাস মতো। আপনি? আজই প্রথম। একটা সাদামাটা সরল হাসির প্রলেপ মাখা মুখ, বোঝাই যাচ্ছে শহরে চটক লাগেনি তার গায়ে। পরনের কাপড় আর সঙ্গের ব্যাগ সে কথাই জানান দিচ্ছে স্পষ্ট। আমার বাড়ি বাগনান। ও আচ্ছা। এরপর উঠে আসা গল্পটা একটা অভাবী গ্রাম্য দম্পতির। সন্তান না হওয়ার অভাব ঢাকতে জমি জমা বেচে শহর কলকাতায় এসেছে এক বুক স্বপ্ন নিয়ে। খালি কোল পূর্ণ করার দায়টুকু চোখে মুখে তাই স্পষ্ট। এই মস্ত ফার্টিলাইজিং ক্লিনিকগুলোয় চোখ বোলালেই এমন সব অভাবের গল্প ভেসে ওঠে। সন্তান না হওয়ার ক্লান্তি নিয়ে ছুটে আসা দম্পতিদের আকুতি মাখা হয়ে থাকে রোজ। এভাবেই চলে আসে জয়ীর পিক আপের দিন। আগের দিন অ্যাডমিট হয়ে যায়, সুষ্ঠুভাবে হয়ে যায় প্রাথমিক পর্ব। ওটির পর বেডে দেওয়া হয় জয়ীকে। স্পর্শের দেখভালের ব্যবস্থা বেশ ভালো, ওয়েল ইকুইপড ওটি, গুড নার্সিং স্টাফ, সব মিলিয়ে জয়ীর বেশ ভালো লাগে। জয়ীর সাথে আজ পিক আপ ছিল আরও দুজনের। একজন আসিফা বাংলাদেশ থেকে এসেছে ট্রিটমেন্টের জন্য, সেখান থেকে উঠে আসা গল্পটাও দাগ কাটে জয়ীর। স্পর্শের কাছেই একটা বাড়ি ভাড়া নিয়ে আছে আসিফা আর তার স্বামী। চট্টগ্রামের এক ব্যবসায়ী পরিবার তাদের, বিয়ের বয়স 5 বছর। ও দেশেও কিছুদিন ট্রিটমেন্ট করেছিল আসিফা। এটা তার 2 নম্বর IVF। নিয়ম করে নামাজ পড়েছে এরই মধ্যে। চোখে স্বপ্ন নিয়ে অন্য দেশে এসে চিকিৎসা করতে আসা আসিফার বেডের পাশে আরেকজন। 40 এঁকে দিয়েছে বয়সের ছাপ ভদ্রমহিলার চেহারায়। গতকাল পিক আপ হয়ে গেছে, কিন্তু এখনও মেলেনি ছুটি, সামান্য কমপ্লিকেশনের জন্য। বারাসাতের দিকে বাড়ি তার। গল্প তৈরি হয়েছে তার থেকেও। প্রথম সন্তান 4 বছর বয়সে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে খালি কোলের হাউথাস। পেয়ে হারানোর অব্যক্ত যন্ত্রণা পুষতে পুষতে বয়স আরও খানিক বেড়ে গেছে তার। স্বাভাবিক নিয়মে মা হতে পারার অপারগতা বোঝাতে এই প্রয়াস। এক একটা মানুষ এক একটা জীবনের ছবি এঁকে এগিয়ে নিয়ে যায় সময়ের নদীটাকে। জয়ীর এমব্রায়ো তৈরি হয়েছে এরপর। সেকেন্ড ওটির মাধ্যমে শরীরে প্রথিত হয়েছে 3টে চারা গাছ। নর্মাল ইউরিন টেস্টে ধরা পড়ে না মা হওয়ার বার্তা। ব্লাড টেস্ট তাও আবার 2টো। সব ধাপগুলোতেই পা রেখে রেখে এগিয়েছে জয়ী। প্রমিতা এসেছে কেষ্টপুরের ফ্ল্যাটে। প্রবাল আজ অফিস ছুটি নিয়েছে। রেজাল্ট বেরিয়েছে মিনিট 5 আগেই। ডুবে যাওয়া পিঁপড়েটা একটা ভেসে আসা পাতায় আশ্রয় পেয়েছে অবশেষে। সামনের বড় স্রোতটুকু দেখে একটুও ভয় হচ্ছে না জয়ীর। থিতিয়ে পড়া জীবনটায় একটা তরঙ্গ আসলে এমনভাবে বাক্যরা হয়তো বোবা হয়ে যায়। মিষ্টি আনতে চললাম জয়ী। প্রমিতার হাত দুটো জয়ীর হাতে। বেশ ঠান্ডা হাত দুটো আজ। জয়ীর চোখের কোণে জল টলটল করছে। কি ভীষণ ঝলমলে এই মুহূর্তটা। তবে কিছু মুহূর্ত বিশ্বাসের পোশাকটাই পরতে চায় না, কেন কে জানে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।